খাজুরাহো নিয়ে অনেকেরই ধারণা আছে যে বাংলা থেকে কোনো ডাইরেক্ট ট্রেনে খাজুরাহো আসা যায় না, কিন্তু এই কথাটা যে ভুল সেটাই প্রমাণ করব এই ভিডিওতে। তাই কিভাবে আপনি বাংলা থেকে ডাইরেক্ট ট্রেনে খাজুরাহো আসবেন সেটা দেখতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। ক্যালেন্ডারে আজকে 19শে এপ্রিল, বারে শনিবার। কলকাতার তাপমাত্রা বলছে 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই গরমেও স্বাদ মেটেনি। তাই জন্য এবার চলেছি খাজুরাহো, যেখানে বর্তমানে টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার থেকে 6 ডিগ্রি বেশি। কতটা গরম লাগবে জানি না, তবুও বেরিয়ে পড়েছি খাজুরাহোর পথে। এখন চলেছি হাওড়া স্টেশনের দিকে। কিন্তু খাজুরাহো যাওয়ার থেকেও সবথেকে বড় বিষয়টা হচ্ছে, অনেকেই বলে যে খাজুরাহো নাকি আমাদের এই বাংলা থেকে ট্রেনে করে যাওয়াটা খুবই সমস্যাজনক, কারণ এখান থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই। তাই জন্য সবাই ফ্লাইটটাই প্রেফার করে, কিন্তু ফ্লাইটের খরচটা অনেক বেশি। আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অনেক কম খরচে খাজুরাহো পৌঁছে যাবেন ট্রেনের মাধ্যমে, তাও সেটা বাংলা থেকে ডাইরেক্ট। এবার কিভাবে যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখুন। আর এক্ষেত্রে আমাকে দুটো ট্রেন ব্যবহার করতে হবে। এবার কোন কোন ট্রেন সেটা একবারে বলবো না, আস্তে আস্তে বলবো, ধাপে ধাপে বলবো। কয়েক মিনিট পরেই অবশ্য সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু প্রথমে যেটা ধরছি সেটা হচ্ছে 120-23 পাটনা জনশতাব্দী ধরে আমি পৌঁছাবো আসানসোল। এই পাটনা জনশতাব্দী ট্রেনটা রবিবার বাদ দিয়ে বাদবাকি সপ্তাহের প্রত্যেকটি দিন 2:05 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, এবং ট্রেনটা প্রথম দেয় দুর্গাপুর স্টপ, তারপরে দেয় আসানসোলের স্টপ। তাই 2 ঘন্টায় পৌঁছে যাবো আসানসোল। আসানসোলের থেকে পরবর্তী ট্রেন কোন ট্রেন সেটা অবশ্যই আপনাদের বলবো, সেটা আসানসোল গিয়ে বলবো। আর আসানসোল যাওয়ার আগে অবধি খুব একটা কথা বাড়াচ্ছি না, কথা যা শুরু করবো আসানসোল থেকেই। এখন শুধু এইটুকুই বলে রাখলাম যে পাটনা শতাব্দীতে করে আপাতত আসানসোলের পথে এগিয়ে চলছি। পৌঁছে গেলাম আসানসোল। আর আসানসোলে এসে আসানসোল যে 2 নম্বর প্ল্যাটফর্ম তার ঠিক উপরেই রয়েছে প্রিমিয়াম এক্সিকিউটিভ লাউঞ্জ। আপনারা চাইলে এখানে এসে ওয়েট করতে পারেন। এখন চলে আসলাম প্রিমিয়াম লাউঞ্জে। আপনাদের বললাম এখানে হচ্ছে ঘন্টায় 30 টাকা করে। তা আমাকে 3 ঘন্টা থাকতে হবে, কারণ আমার পরবর্তী ট্রেন আসানসোল থেকে রয়েছে 7:40। কোন ট্রেন কী বৃত্তান্ত সবই আপনাদের বলবো আস্তে আস্তে। আপাতত শুধু এইটুকু বললাম যে পরবর্তী ট্রেন 7:40, তাই জন্য 3 ঘন্টা কাটাতে হবে। এখন ঘড়িতে বাজে 4:30, তাই জন্য 3 ঘন্টার জন্য বুক করলাম। 90 টাকা নিয়েছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চাইলে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলাদের পুরুষদের আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। পরিবেশটা খুব ভালো। আর প্রিমিয়াম লাউঞ্জ হলে যেটা হয় আর কি, যে পরিবেশটা অবশ্যই ভালোই থাকে। ট্রেনের বিষয়ে যদি আপনাদের বলি, এই ট্রেনটা হচ্ছে 194-36 আসানসোল আহমেদাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এটা শুধু শনিবার দিন রাত 7:40 আসানসোল স্টেশন থেকে ছাড়ে। আর বাদবাকি ট্রেনটা কতদূর যায়, কী বৃত্তান্ত সব আপনাদের আস্তে আস্তে জানাবো। এখন শুধু ট্রেনের নামটুকুই জানালাম। তাহলে চলুন আরও 1 ঘন্টা ওয়েট করি, তারপরে বাদবাকি কথা আবার শুরু হবে। 194-36 এই আহমেদাবাদ এক্সপ্রেস আসানসোল থেকে ছাড়ার পরে দূরত্ব অতিক্রম করে 2326 কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 40 ঘন্টা 10 মিনিট। মাঝে হল্ট স্টেশন পড়ে 28টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে 392টা। যদিও আমি এই পুরো পথ যাবো না, আমি যাব খাজুরাহো অবধি। খাজুরাহো যেতে এই ট্রেন অতিক্রম করবে 995 কিলোমিটার। সময় নেবে 16 ঘন্টা 45 মিনিট। 13টা হল্ট স্টেশন রয়েছে। তাহলে এখন ঘড়িতে 7:30 বেজে গেছে। ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আসানসোল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে চলুন প্ল্যাটফর্মে এবার যাওয়া যাক, গিয়ে ট্রেনে ওঠা যাক। আর হ্যাঁ, ওই লাউঞ্জ থেকে বাইরে বেরিয়েছিলাম রাতের খাবারটা নিয়ে নেওয়ার জন্য, কারণ ট্রেনে পাবো কি না জানি না, শিওর না, তাই জন্য। আর এই ট্রেনে আমার সিট পড়েছে হচ্ছে A1-13। এই ট্রেনে 2টো সেকেন্ড এসি কোচ রয়েছে, আর কোনো ফার্স্ট এসি নেই। আর 5টা থার্ড এসি রয়েছে। আর এছাড়াও একটা থার্ড ইকোনমি রয়েছে, এবং 6টা স্লিপার কোচ আছে, আর 4টে জেনারেল বগিও আছে এই ট্রেনে। তাই জেনারেলের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। চলুন আমি আমার সিটে যাই। সিটে চলে এসেছি। A1-13 এই লোয়ারটা পড়েছে আমার। বেডরোলগুলো দেখে কিন্তু মনে হচ্ছে খুবই এলোমেলো রয়েছে প্রত্যেকটা সিটেরই। দেখুন, মানে সেই গোছানো ভাবটা নেই। ট্রেন তো কারশেড থেকে এসছে, তারপরও বেডরোলের এরকম অবস্থা। এগুলো কিন্তু রেলের একটু দেখা উচিত। তো যাই হোক, পছন্দ হোক আর না হোক, যাত্রা তো করতেই হবে। টিকিট কেটেছি, যাবো বলে ঠিক করেছি, তাই যাত্রা তো করতেই হবে, বেডরোল যেমনই থাক। যদিও অ্যাটেন্ডেন্স আসলে এটা বলবো অবশ্যই। ঘড়িতে বাজে 7:40, আর একদম নির্ধারিত সময়ে 194-36 আহমেদাবাদ এক্সপ্রেস ছেড়ে দিল আসানসোল স্টেশন। ট্রেনের পরবর্তী গন্তব্য চিত্তরঞ্জন। আর চিত্তরঞ্জন যেতে ট্রেন অতিক্রম করবে 25 কিলোমিটার। মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 6টা। কম্পার্টমেন্ট বলতে গেলে পুরোই ফাঁকা রয়েছে। আমার এখানে যে 6টা খোপ, সেই 6টা খোপে তো কেউই নেই, তাই জন্য বিছানাটা করে নিই। কারণ লোকজন থাকলে করতে একটু সমস্যা হয়, চাদর ফাদর টানা, মানে গায়ে লাগালাগি হয়। যাই হোক, এখন করে নিই বিছানাটা। এরপরে ট্রেন তো চিত্তরঞ্জনের পথে এগিয়ে চলেছে।
বেশ গতিও মোটামুটি পেয়ে গেছে। আর এই আসানসোল থেকে যে ট্রেনটা ছাড়লো, এই আসানসোল তো জাংশন, কিন্তু আসানসোল কেন জাংশন জানেন কি? এর কারণ হচ্ছে আসানসোল থেকে একটা লাইন তো হাওড়া দিল্লি মেন লাইন তো একটা রয়েছেই, আর একটা লাইন সেটা হচ্ছে আপনার আসানসোল তো ইস্টার্ন রেলওয়ের আন্ডারে, তো আসানসোল থেকে সাউথ ইস্টার্ন রেলওয়েতে যাওয়ার একটা লাইন রয়েছে, যে লাইনটা টাটানগরের দিকে যায়, জয়চণ্ডী পাহাড় পুরুলিয়া হয়ে টাটানগর যায়। এই জন্য আসানসোল হচ্ছে আপনার জাংশন স্টেশন। আর আসানসোল কিন্তু ভারতের 8ম ব্যস্ততম স্টেশন, এটাও মাথায় রাখবেন। বগিটা খুব সুন্দর, বুঝেছেন তো, একদম ফাস্ট বগি, মানে ইঞ্জিনের পরেই আমাদের বগিটা এও বলে, এই জন্য হর্নের আওয়াজটা খুব জোরে আসছে এই বগিতে। এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারাও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে দেখুন, A1 থেকে জয়েন্টের পরেই এই ইঞ্জিন বগি দিয়ে ট্রেন পৌঁছালো চিত্তরঞ্জন। এই চিত্তরঞ্জনের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিটের। আর এই চিত্তরঞ্জন থেকে কিন্তু ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট শুরু হয়ে যায়, মানে বাংলা শেষ, আমরা কিন্তু ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। চিত্তরঞ্জন থেকেই সেটা শুরু হয়। ট্রেন চিত্তরঞ্জন স্টেশন ছেড়ে দিল। এবার ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে মাতপুর। আর মাতপুর যেতে ট্রেন অতিক্রম করবে 56 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 7টা। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের, এই ট্রেনটা কিন্তু মোট 6টা রেলওয়ে ডিভিশনের মধ্যে দিয়ে চলে। প্রথম তো শুরু হয় ইস্টার্ন রেলওয়ে, তারপরে এই ট্রেনটা প্রবেশ করে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, এবং তারপরে এই ট্রেনটা প্রবেশ করে নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে, তারপরে এই ট্রেনটা প্রবেশ করে আপনার সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে, তারপর ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, এবং তারপরে গিয়ে এই ট্রেনটা শেষ করে ওয়েস্টার্ন রেলওয়েতে। মোট 6টা রেলওয়ে ডিভিশন অতিক্রম করে এই ট্রেনটা। তার 2326 কিলোমিটারের যাত্রাপথ। রাতের অন্ধকারে ট্রেনের গতিপথের আশেপাশের দৃশ্য কিছুই বোঝা যাচ্ছে না, তাই আর সেটা দেখাচ্ছিও না, তাহলে সিটে গিয়েই বসি। লোয়ারের সিটে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে। তার মধ্যে একটা বড় অসুবিধা হচ্ছে চার্জিং। কারণটা দেখুন, ধরুন যে এই আপার সিটটায় থাকবে তার তো হাতের সামনে 2টো চার্জিং পয়েন্ট, কিন্তু লোয়ারে নো পয়েন্ট। যেটা দেখতে পাচ্ছেন ওটা তো লাইট, আপনারা জানেনই। সেই এই ওপর থেকে তারটাকে টেনে এনে নিচে নামাতে হবে, এক্ষেত্রেও সেম। তাই প্রত্যেকটা জিনিসেরই যেমন সুবিধাও থাকে তেমন অসুবিধাও থাকে। আবার প্রমাণ হলো ব্যাপারটা। ট্রেন এখন চলছে মধুপুরের পথে। উত্তরপ্রদেশের বালিয়া থেকে শিয়ালদাগামী 13106 বালিয়া শিয়ালদা এক্সপ্রেস আমাদের উত্তর দিক থেকেই আসছে। দেখা হবে সেই ট্রেনটার সাথে। এসি কোচের ভিতরে বসলে গতিটা ঠিক বোঝা যায় না, ট্রেনের গতি কিন্তু অলরেডি 100-র ওপরে। ট্রেন চলেছে মধুপুরের দিকে। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, বসে বসে যখন বোর হচ্ছি ওর থেকে ভালো গল্প করা। সেটা হচ্ছে মধুপুর একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, আপনারা সবাই জানেন। অনেকে এসছেন বা হয়তো অনেকে আসার প্ল্যান করছেন, বা যারা জানেন না তারাও জেনে যাবেন। কিন্তু এই মধুপুর হচ্ছে জাংশন। তো মধুপুর কেন জাংশন এটা কি জানেন? মধুপুর হচ্ছে, আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাওড়া দিল্লি মেইন লাইন, যেটা ভায়া পাটনা। আর আরেকটা লাইন আছে হাওড়া দিল্লি কড লাইন, যেটা হচ্ছে গয়া দিয়ে যায়, ধানবাদ গয়া হয়ে যায়। কিন্তু মধুপুর থেকে আপনি চাইলেই গিরিডি কোডারমা হয়ে গয়ার দিকে চলে যেতে পারবেন। তার মানে মধুপুরের 2টো লাইন আছে। একটা লাইন এই যে আমরা যাচ্ছি হাওড়া দিল্লি মেইন লাইন, আরেকটা লাইন রয়েছে যেটা হচ্ছে গিরিডি কোডারমা হয়ে গয়া যায়। এই জন্যই হচ্ছে মধুপুর জাংশন। এটা কি আপনি জানতেন? যদি জানতেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না জানেন তাহলে না লিখবেন কমেন্টে অবশ্যই। কিন্তু 81 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে 194-36 আহমেদাবাদ এক্সপ্রেস পৌঁছালো মধুপুরে এই ট্রেনের 2য় হল্ট। আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 3 মিনিট মতো। আর যে সিটগুলো ফাঁকা দেখছিলেন সেগুলি আবার ওই মধুপুর থেকে ভরে যাবে, কারণ টিটি সাহেব বললেন যে মধুপুর আর যশোদি থেকেই মোটামুটি সব ফুলফিল হয়ে যায়। ট্রেন মধুপুর জাংশন ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য জাসিডি জাংশন। জাসিডি যেতে ট্রেন অতিক্রম করবে 29 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন আছে 7টা। এর আগে আপনাদের মধুপুর জাংশনের কথা বললাম, এবার বলবো জাসিডি জাংশনের কথা। জাসিডি কেন জাংশন? জাসিডি থেকে অ্যাকচুয়ালি একটা লাইন দেওঘরের দিকে যায়, আর একটা লাইন তো হাওড়া দিল্লি মেইন লাইন, আর দেওঘরের দিকে আরেকটা লাইন যায়। যেহেতু 2টো লাইন ভাগ হচ্ছে এই জন্য জাসিডি হচ্ছে জাংশন। মানে আপনারা চাইলে জাসিডি নেমে তো দেওঘর যেতেই পারবেন, তাছাড়া চাইলে দেওঘর স্টেশন পর্যন্ত যেতে পারবেন। জাসিডি থেকে একটা ট্রেন লাইন রয়েছে দেওঘরের দিকে যাওয়ার জন্য। 110 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে 194-36 আহমেদাবাদ এক্সপ্রেস পৌঁছালো জাসিডি। এটাই ট্রেনের 3য় হল্ট। এখানে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 3 মিনিটের।
জেসিডিতে আমাদের ট্রেন ঢুকলো আর উল্টো দিক থেকে ছেড়ে যাচ্ছে 130/22 রাক্সোল হাওড়া মিথিলা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন আপনারা সেই ট্রেন সব তো ছেড়ে বেরোচ্ছে। ট্রেন জেসিডি জংশন ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে ঝাঁঝা। আর এই ঝাঁঝা যেতে ট্রেন অতিক্রম করবে 44 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 7টা। আর এই জাসিডি পর্যন্ত কিন্তু ছিল ঝাড়খণ্ড স্টেট। এবার কিন্তু আমরা প্রবেশ করে যাচ্ছি বিহারে, একটু পর থেকেই শুরু হয়ে যাবে বিহার। ঝাঁঝা হচ্ছে বিহারের প্রথম হল্টিং স্টেশন এই ট্রেনের। আর ঘড়িতে প্রায় 10:45 বাজে। ট্রেন প্রায় নির্ধারিত সময়ের থেকে অন্তত 22 মিনিট লেটে চলছে। তাই রাত্রিবেলায় আর ভিডিও বাড়াবো না, কারণ যাত্রীদেরও সমস্যা হবে। এখন খাওয়া দাওয়া করব। খাওয়ার জন্য তো বললাম বাইরে থেকে খাবার নিয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে খাবার নিয়েছিলাম ছোলা ভাটুরে, সেটাই খাবো। আর খেয়ে দিয়ে ক্যামেরা বন্ধ করব, আবার দেখা হবে সকালবেলায়। আর হচ্ছে আরেকটা কথা, যেটা আমি কিন্তু খাবার নিয়ে এসে খুবই ভালো করেছি, কারণ এখানে কোনো খাবার প্যান্টিকার থেকে কোনো খাবারের অপশান মানে কেউই আসেনি খাবারের অর্ডার নেওয়ার জন্য। তাই শুধু একমাত্র আন্ডা বিরিয়ানি এসেছিলো, তবে একটা স্টেশন থেকে উঠেছিল। তাই জন্য আপনারাও যখন এই ট্রেনটায় আসবেন তখন রাতের খাবারটা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন। আর দুপুরে কী ব্যবস্থা আছে সেটা তো অবশ্যই জানাবো আপনাদের আগামীকাল সকালে। তাহলে আপাতত আজকের মতন গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। ট্রেন এখন 809 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে পৌঁছালো তার 12 নম্বর হল্ট চিত্রকূট ধামে। এখানে এই ট্রেনের হল্ট টাইম মাত্র 2 মিনিট। সবে ঘুম ভাঙলো, ঘুম ভেঙেই ক্যামেরাটা খুললাম, দেখি চিত্রকূট ধাম পৌঁছালো। ট্রেন চিত্রকূট ধাম ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য বান্দা। বান্দা যেতে ট্রেন অতিক্রম করবে 69 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 6টা। এদিকটায় কিন্তু চিত্রকূট ধাম ছাড়ানোর পরে কিন্তু দেখছি সিঙ্গেল লাইন, এই জন্য কোনো ক্রসিংও নেই। ক্রসিং যখন হবে সেগুলো হচ্ছে কোনো স্টেশনে ট্রেনকে দাঁড় করিয়েই হবে। উল্টো দিক থেকে আসছে 646-02 কানপুর সেল্টান মানিকপুর মেমু, সেই ট্রেনটাকে বান্দা স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো এটা যাবে, ওটা ছাড়বে, এরমভাবে চলবে এদিকটায়। সকাল থেকে উঠেই কোনো খাবার পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খাবার খুঁজেও কিচ্ছুই পাইনি। তারপর বাধ্য হয়ে শুধু এই চা খেতে হলো। এই চা খাচ্ছি এখন, চাই পেলাম, চাই খাচ্ছি। চা নিয়েছে 10 টাকা, প্যান্টিকারের চা, খুব একটা ভালো বলবো না। আর বাইরের টেম্পারেচার কিন্তু প্রচণ্ড গরম, অলরেডি 36 হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11টা, এখনই 36 হয়ে গেছে। আর আরেকটা কথা, ট্রেন নির্ধারিত সময়ের থেকে 44 থেকে 45 মিনিট লেটে চলছে। এখন খাজুরাও দেখাচ্ছে যে 1টার সময় নামাবে। দেখা যাক কখন নামায়, কতক্ষণ লেট করে সেটা আপনাদের অবশ্যই জানাবো। 878 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ট্রেন পৌঁছালো বান্দা। এটাই ট্রেনের 13তম হল্ট। আর এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট মতো। বান্দা স্টেশনে নিচে নেমেছি, মনে হচ্ছে লু বইছে, লু, এত গরম। ফোনে টেম্পারেচার দেখাচ্ছে 36 ডিগ্রি, কিন্তু সহ্য করতেই তো সমস্যা হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম এখানে, মানে এসি থেকে বেরোলে তো মানে টেকা দায় হয়ে যাচ্ছে রীতিমতো। যাই হোক, তাও স্টেশনে এরকম গাছ রয়েছে বলে গাছের নিচে দাঁড়িয়েছি, তারপরও গরম লাগছে। আর আমরা কিন্তু এখনও উত্তরপ্রদেশে আছি। খাজুরাহোই হচ্ছে মধ্যপ্রদেশের প্রথম স্টেশন হবে, আর মাহোবা হচ্ছে উত্তরপ্রদেশের লাস্ট স্টেশন হবে। এই রুটে ট্রেন বান্দা ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য মাহোবা জংশন। মাহোবা যেতে ট্রেন অতিক্রম করবে 53 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 4টি। এদিকটায় সিঙ্গেল লাইন হওয়ার জন্য ট্রেন কিন্তু প্রায় স্টেশনেই দাঁড়িয়ে যাচ্ছে। এই যেমন এখন দাঁড়িয়েছে মাতাউন্ডে, কারণ পাশ থেকেই আরেকটি ট্রেন পাস হলো। কারণ এদিকে সিঙ্গেল লাইন হওয়ায় উল্টো দিক থেকে কোনো ট্রেন আসলেই কোনো প্ল্যাটফর্মে এই ট্রেনকে ওয়েট করতে হচ্ছে। যেমন উল্টো দিক থেকে আসছিল 11801 ঝাঁসি প্রয়াগরাজ মেমু, তার জন্য এই মাতাউন্ড স্টেশনে দাঁড়াতে হলো। ট্রেনটা আসলো, তারপরে আমাদের ট্রেন এখন ছাড়ছে। 931 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে 194-36 আহমেদাবাদ এক্সপ্রেস পৌঁছালো মাহোবা জাংশন। খাজুরাহোতে ট্রেনে করে আসার কিন্তু আরও একটা রাস্তা হচ্ছে এই মাহোবা জাংশন। আপনারা চাইলে হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন মাহোবা জাংশন। আর এই মাহোবা জাংশন থেকে খাজুরাহোর দূরত্ব মাত্র 63 কিলোমিটার, তাই এটাও আপনারা ব্যবহার করতে পারেন। প্রত্যেক রবি, মঙ্গল আর বুধবার হাওড়া থেকে 5:45 একটা ট্রেন ছাড়ে, সেই ট্রেনটা মাহোবা জাংশন আসে, তাই এটা আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। ট্রেন মাহোবা জাংশন ছেড়ে দিল, এবার ট্রেন যাচ্ছে খাজুরাহো। খাজুরাহো যেতে অতিক্রম করবে 63 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন আছে 4টে। নির্ধারিত সময়ের থেকে 30 মিনিট লেট করে 194-36 আহমেদাবাদ এক্সপ্রেস পৌঁছালো খাজুরাহো। আর এই খাজুরাহো পৌঁছাতে ট্রেন অতিক্রম করেছে 995 কিলোমিটার। পৌঁছে গেলাম খাজুরাহো। এবার আরেকটা কথা বলি, এই ট্রেনটা কিন্তু খাজুরাহোতে রেক রিভার্সাল হয়, মানে এই ট্রেনটা যে আসলো যে ডিরেকশানে
এবার কিন্তু ফিরেও যাবে সেই ডিরেকশন দিয়েই। এই জন্য খাজুরাহোতে ট্রেনটা 25 মিনিট দাঁড়ায়, কারণ যেহেতু এক্সচেঞ্জ হয় এই জন্য, বুঝতেই পারছেন। তা এবার আমি বাইরের দিকে যাই। আর একটা কথা, সকালে কিন্তু খাবার কিচ্ছু পাইনি ট্রেনে, যেটা আপনাদের আগেও একবার বলেছি, তাই জন্য এটা একটু সমস্যার বিষয়। এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, চা ছাড়া। তাই প্ল্যাটফর্মের বাইরে যাই, আগে খাওয়া দাওয়া করি, তারপর মন্দিরের ওখানে যাব। মন্দিরের ওখানেই ইচ্ছা আছে হোটেল নেওয়ার। স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে মানে এখান থেকে দেখতে পাচ্ছি অটো টোটো রয়েছে। এবার এখান থেকে মন্দির হচ্ছে প্রায় 8.5 কিলোমিটার মতো। আর যদি আপনারা প্লেনে আসেন, প্লেনে এয়ারপোর্ট থেকে মন্দির হচ্ছে 5.5 কিলোমিটার। ট্রেনটা খরচ কম, সুবিধা আমাদের জন্য, মানে গরিব মানুষের জন্য ট্রেনটাই বেটার। তো বাইরে যাই, দেখি এখান দিয়ে মন্দির যেতে কত টাকা নেয় কি নেয়, আপনাদের অবশ্যই বলছি সেটা। স্টেশনের বাইরে মোটামুটি খাবার টাবারের কোনো দোকান নেই। একটা অটো ধরেছি, অটো 100 টাকা নেবে, মন্দিরের ওখানে হবে। অটোয় উঠে গেছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর স্টেশন থেকে বেরোলে কিন্তু মোটামুটি ছেঁকে ধরবে অটো টোটোর জন্য, একটু সাবধানে বেরোবেন। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা খাজুরাহো থেকে পান্না যাবেন, মানে পান্না টাইগার রিজার্ভ, তো পান্নার যেটা গেটটা খাজুরাহো থেকে সবথেকে কাছে হয়, মাটলা গেট। তো মাটলা গেট যদি আপনারা খাজুরাহো থেকে যান, অটোতে আপনাদের 1000 টাকা নেবে। একজন থাকলেও 1000 টাকা, পুরো অটো বললেও 1000 টাকা। এটা মাথায় রাখবেন। আমি অবশ্য পান্নায় যাচ্ছি না, কারণ পান্নায় নাকি এখন বাঘ খুব একটা দেখা যাচ্ছে না। শুধু একটু টুইটারেই পান্না টাইগার রিজার্ভ থেকে বাঘের ছবি পোস্ট করা হচ্ছে, কিন্তু রিসেন্ট আমি যতগুলো বাঘের মানে ব্লগ দেখেছি পান্নার, তাতে কেউই মোটামুটি বাঘের দর্শন পাইনি। তাই জন্য আমি পান্নাটা স্কিপ করছি। যদিও বাগেশ্বর ধাম হয়তো যাবো এখান থেকে। তো কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো অবশ্যই জানবেন, কিন্তু এটা জাস্ট আপনাদের বলে দিলাম। আর বাগেশ্বর ধামের ভাড়া হচ্ছে 800 টাকা, আর পান্না মাটলা গেট 1000 টাকা। শুধু দিয়ে আসবে 1000 টাকা অটো। মাটলা গেটের ওখানে আপনারা থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। শুধু যে ফরেস্ট রিজার্ভের আওতায় থাকতে হবে তা না, বাইরেও অনেক কিছু পেয়ে যাবেন। মন্দির থেকে মাত্র 500 মিটারের মধ্যে হোটেল পেয়েছি। এসি রুম 1200 টাকা, নন এসি 900 টাকা। চাইলে আপনারাও আসতে পারেন। হোটেলটা দেখাচ্ছি আপনাদের, একদমই রাস্তার পাশে হোটেল লোটাস ইন্ডিয়া। এই যে রাস্তা, সেখানে এই হোটেল লোটাস ইন্ডিয়া। এসি রুম 1200 টাকা, নন এসি 800। যে অটোদাদার সাথে এসেছি, সেই অটোদাদাই আর কি আমাকে এই হোটেলটায় নিয়ে আসলো। বললো যে যদি একদম মন্দিরের গায়ে হোটেল নিতে হয় তাহলে একটু দামি হয়, তাই জন্য বললো একটু দূরে নিলে একটু কম দামে হয়। তো 500 থেকে 600 মিটারের ম্যাপেও দেখলাম এটা হেঁটে যাওয়াটা কোনো সমস্যার না, তাতে যদি কিছু টাকা বাঁচে সেটা বরঞ্চ ভালোই হয়। তো আর কথা বাড়াচ্ছি না, একটু ফ্রেশ হয়ে খেতে যাব। খেয়ে দিয়ে এই ভিডিওটা এখানে শেষ করব, খাজুরাহো পৌঁছানোর ভিডিওটা। বলেছিলাম যে ফ্রেশ হয়ে তো আবার বেরোবো, কিন্তু এত পরিমাণ খিদা পেয়েছে যে আর ফ্রেশ হওয়ার সময় দিতে পারলাম না নিজেকেই, তাই জন্য আগেই খেতে বেরিয়ে গেছি। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর যাব বাগেশ্বর ধাম। বাগেশ্বর ধামের অবশ্যই আলাদা এপিসোড হবে। এই ভিডিওতেই বাগেশ্বর ধাম থাকবে না, কিন্তু যাই হোক এখন একটু খেয়ে নিই, খেয়ে তো আবার ভিডিওটা শেষ করতে হবে, নাহলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এই রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে এখন আবার হোটেলে চলে এসেছি, আর এই ভিডিও এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না ভিডিও। তাহলে এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে কলকাতা থেকে ভায়া ট্রেন খাজুরাহো পৌঁছানো যায়। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই মন্তব্যের কলামে জানাবেন। আর ভিডিও এখানেই শেষ করছি তাহলে, টাটা। পরের পর্বে আসবে বাগেশ্বর ধাম, আরেকটা পর্বে আসবে খাজুরাহো মন্দির, আরেকটা পর্বে আসবে আবার খাজুরাহো থেকে কলকাতায় ফেরা, সেটা কিন্তু আবার অন্য পথ দিয়ে, তাই সেটাও দেখবেন। মানে টোটাল 4টে এপিসোড হবে, তাই প্রত্যেকটা এপিসোড দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরপর নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। তাহলে এখানের মতন এখানেই শেষ হচ্ছে ভিডিও। চলুন, টাটা।